আপনারা দেখছেন একুশে টেলিভিশন। 21শে আগস্টের হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। লাশ গুমের ষড়যন্ত্রের অভিযোগ। সংক্রমণের হার আরেকটু কমলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। করোনায় আরও 114 মৃত্যু। সিনহাকে গুলি করে লিয়াকত, উঠ দিয়ে চেপে ধরে প্রদীপ, আদালতে সিফাতের সাক্ষ্য। প্রযুক্তিগত আগাম ব্যবস্থায় অর্থনীতিতে করোনার বিরূপ প্রভাব পড়েনি, বললেন জয়। স্বপ্ন এবার ক্যাশলেস সোসাইটি। করোনায় হুমকির মুখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। দারিদ্র্যের কবলে এশিয়ার 8 কোটি মানুষ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে কৃষি খাতে AIP পদক দেওয়ার উদ্যোগ, উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ার প্রত্যাশা। 21শে আগস্টে হত্যাকাণ্ড এবং লাশ নিয়েও বিএনপি রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু হত্যা নয়, লাশ গুম করে ফেলার ষড়যন্ত্রও হয়েছিল। এদিকে সভায় এদিন 5,441 কোটি 63 লাখ টাকা ব্যয়ে 8 প্রকল্পের অনুমোদন দেয় একনেক। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই শ্রদ্ধা জানান 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ প্রয়াত নেতাকর্মীদের প্রতি। অনেকেই মারা গেছেন এবং অনেকেই পঙ্গু হয়ে গেছে। নৃশংস ওই হামলায় আহতদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের তহবিল থেকে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ওই দিন হত্যার পর লাশ গুম করে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে দেখতে যাবে বলে তার ছেলেমেয়েরা যা তার বিছানার কাছে ছিল তাদের সবাইকে নিয়ে একটা কামরার মধ্যে তালা মেরে রাখে। প্রায় 3-4 ঘন্টা খালেদা যখন দেখে ফিরে আসে, তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও এত জঘন্য কর্মকাণ্ড। এদিন একনেক সভায় 5,441 কোটি 63 লাখ টাকা ব্যয়ে 8 প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে 3,263 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত 2 কিলোমিটারের কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্প। 4 লেন বিশিষ্ট একটা আধুনিক অ্যাপ্রোচ নির্মাণ করা হবে 2 পারে। এছাড়া ইপিজেডের সঙ্গে লিঙ্ক করা হবে ওখানকার, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এবং সব ব্যাপারটাই লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট কন্ডিশনে করা হবে, এই জন্য কস্ট আপনার বেশি। গুরুত্ব পেয়েছে কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সঙ্গ নিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর। এর ফলে বৃদ্ধি পাবে কৃষি পণ্যের রপ্তানি। মাননীয় প্রধানমন্ত্রী খুবই প্রশংসা করেছেন যে এগ্রিকালচার এক্সপোর্ট আমাদের বাড়াইতেই হবে এবং প্রসেস ফুড, প্রসেস শাকসবজি, মৎস্য, এর জন্য এই যন্ত্রপাতিগুলো প্রয়োজন এবং এই প্রযুক্তি আমাদের নিতে হবে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা আবারও জানিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, সংক্রমণের হার আরেকটু নিচে নামলেই খুব শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির আয়োজনে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে নির্দেশনা দিয়েছেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত না করে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যেন অগ্রাধিকার দেয়া হয়, শিক্ষার্থীরা যেন পড়াশোনায় পিছিয়ে না যায়, এজন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এই নিম্ন গতি যদি এই সংক্রমণের হারের থাকে, আমরা যদি অব্যাহত রাখতে পারি, অর্থাৎ আমরা যদি সবাই একটু স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলেই ইনশাল্লাহ খুব শিগগির আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। হয়তো একটু ধাপে ধাপে খুলবো।
24 ঘন্টায় করোনায় মারা গেছে আরও 114 জন। এদিকে শনাক্ত আরও 5249। ঢাকা বিভাগে সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে 15.12%। রিপোর্টে আরও জানাচ্ছেন জসিম জুয়েল। গেল এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার কমেছে, পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমও চলছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার একদিনে কমেছে 0.03%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 114 জন সহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে 25,513 জনের। 736টি ল্যাবে 34,708 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 5,249 জনের। মোট শনাক্ত 14,72,964 জন। ঢাকায় সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ, সর্বনিম্ন ময়মনসিংহে। মৃতদের মধ্যে 56 জন পুরুষ এবং 58 জন নারী। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে 15.21%। মৃত্যুর হার 1.73% ও সুস্থতার হার 93.81%। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে ওঠানামা করছে করোনা সংক্রমণ ও মৃত্যুহার। একদিনে 17 জেলায় আক্রান্ত হয়ে এবং উপসর্গে মারা গেছেন 72 জন। চট্টগ্রামে করোনা ও উপসর্গে মারা গেছে 10 জন, আক্রান্ত 318। এদিকে সিলেট বিভাগে 9 এবং রাজশাহী মেডিকেলে মারা গেছে 9 জন। ময়মনসিংহে 5 জন এবং ঝিনাইদহ, বগুড়া, পাবনা ও বরিশালে 16 জনের মৃত্যু হয়েছে। যশোরে 24 ঘন্টায় মারা গেছেন 3 জন, নতুন শনাক্ত 29 জন। গাজীপুরে নতুন আক্রান্ত 157 জন। এছাড়া খুলনা, যশোর ও সাতক্ষীরায় 8 জনের মৃত্যু হয়েছে। আর নাটোর, ঠাকুরগাঁও ও শেরপুরে মারা গেছেন 4 জন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাক্ষী শাহিদুল ইসলাম সিফাত জানিয়েছেন, ওসি প্রদীপ সিনহার বুকের বাম পাশে লাথি মারে, এরপর গলায় বুট দিয়ে চেপে ধরে আর গুলি করে ইন্সপেক্টর লিয়াকত। দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণে প্রত্যক্ষদর্শী হিসেবে সিফাত আদালতে এ তথ্য জানান। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মঙ্গলবার সকাল 10:30টার দিকে আদালতে এই মামলার কার্যক্রম শুরু হয়। শুরুতে মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে আসামি পক্ষের আইনজীবীরা দ্বিতীয় দিনের মতো জেরা করেন। প্রদীপ কুমার দাসের আইনজীবী রানা দাশগুপ্তা এবং লিয়াকতের আইনজীবী আমাকে সারাদিন ব্যাপী জেরা করলেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিলাম আমি। মামলার আসামি প্রদীপ কুমার দাস, লিয়াকত আলী ও লিটন মিয়ার পক্ষে তাদের আইনজীবী রানা দাশগুপ্ত, সৈকত কান্তি দে এবং চন্দন দাস বাদীকে বিকেল 5:30টা পর্যন্ত জেরা করেন। এই মামলাটি সম্পূর্ণরূপে অসাধু প্রমাণিত হয়েছে, এই কথাটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখন বিষয়টি হলো পর্যবেক্ষণ করা এবং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আদালতের। পরে প্রত্যক্ষদর্শী হিসেবে সিনহার সঙ্গে শাহিদুল ইসলাম সিফাতের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় সিফাত আদালতকে জানান, ওই দিন রাত 9:30টার দিকে বাহারছড়া চেকপোস্টে সিনহার গাড়ি থামান পরিদর্শক লিয়াকত আলী। সিনহা গাড়ি থেকে হাত উঁচু করে নামার সঙ্গে সঙ্গে লিয়াকত গুলি করে। সাক্ষ্য গ্রহণ চলমান রেখে রাত 8টায় আদালত মুলতবি করা হয়। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে চেষ্টা করছেন তারা। আমরা চেষ্টা করব, রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ থাকবে। আমরা এই সাক্ষীগুলো যথানিয়মে দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব। সোমবার সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য প্রদানের মাধ্যমে সিনহা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার স্বপ্ন ক্যাশলেস সোসাইটি, বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রেমিটেন্সের টাকা 5 সেকেন্ডে আনতে সোনালী ব্যাংকের নতুন সেবা ব্লেজ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তিগত আগাম ব্যবস্থা থাকায় অর্থনীতিতে করোনার বিরূপ প্রভাব পড়েনি। দীপু শিকদারের রিপোর্ট। Blaze is Bangladesh's solution to this new reality. রেমিটেন্স সেবা সহজ করতে চালু হলো সোনালী ব্যাংকের ব্লেজ সার্ভিস। ভার্চুয়ালি সেবাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শুরু করে। এই সময় তিনি বলেন, দেশ এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের ভিশন। আমরা সারাক্ষণ ভাবছি, সারাক্ষণ চিন্তা, আমাদের সারাক্ষণ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই। আজ থেকে 10 বছরের পর বাংলাদেশ কেমন হবে, সেটাই হচ্ছে আমাদের ভিশন, সেটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের ভিশন, সেটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ভিশন। প্রযুক্তিগত সক্ষমতার কারণে করোনায় দেশের অর্থনীতি সচল আছে বলে মন্তব্য করেন তিনি। এই মহামারীর সময় দ্রুত আমরা এই ডিজিটাল পদ্ধতিতে চলে যেতে পেরেছি, সেই কারণেই কিন্তু আমাদের সরকারের, আমাদের দেশের অর্থনীতিতে কোভিডের সেরকম প্রভাব পড়েনি, কারণ আমরা এই প্রস্তুতি অনেক আগে থেকে নিয়ে রেখেছি। ক্যাশলেস সোসাইটির স্বপ্ন নিয়ে এখন সরকার এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। আমরা যদি যখন এই ক্যাশলেস সোসাইটিতে চলে যাব, তখন সম্পূর্ণ এই দুর্নীতির সুযোগ বন্ধ হয়ে যাবে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 48 বিলিয়ন ডলারের বেশি। আমদানি বাড়ার পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ 48.4 বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ইতিবাচক ধারা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ সহায়তা যোগ হওয়ায় বিদেশি মুদ্রার রিজার্ভ এই নতুন উচ্চতায় উঠেছে। মঙ্গলবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় 48.4 বিলিয়ন ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে 6 বিলিয়ন ডলার হিসেবে 8 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। মহামারী করোনায় এশিয়ার ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্ধারিত সময়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন হুমকির মুখে পড়েছে। এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির প্রতিবেদনে বলছে, করোনার কারণে গেল বছর এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর 8 কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্যের কবলে পড়েছে। একই সঙ্গে খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষাসহ এসডিজির বিভিন্ন নির্দেশকের অগ্রগতিও থেমে গেছে। রিপোর্ট দুলি মল্লিকের। বিশ্বের সব দেশে সব মানুষের উন্নত জীবনযাত্রা নিশ্চিতের পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যকে দূর করতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি গ্রহণ করে জাতিসংঘ। বিভিন্ন দেশকে সময় বেঁধে দেওয়া হয় 2030 সাল পর্যন্ত। সবকিছু ঠিকঠাক চলছে, বিপত্তি ঘটায় মহামারী করোনা। 2019 সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে এখনও এর নেতিবাচক প্রভাব পুরো বিশ্বে। এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির প্রতিবেদনে উঠে আসে তারই ধারাবাহিক চিত্র। এতে বলা হয়, 2017 সাল পর্যন্ত এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর 5.2% মানুষ চরম দরিদ্রতায় জীবনযাপন করছিল। যদি করোনা হানা না দিত, তাহলে 2020 সালে তা 2.6% হার কমত। এখন উল্টো চিত্র। এক বছরে চরম দারিদ্র্যের কবলে পড়েছে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর 8 কোটিরও বেশি মানুষ। বেড়েছে আর্থিক বৈষম্য ও বেকারত্বের হার। অনেকে বাধ্য হয়েছেন অনানুষ্ঠানিক খাতে কাজ করতে। এডিবির 49টি উন্নয়নশীল ও উন্নত দেশের তালিকায় প্রতি 4টির মধ্যে মাত্র একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে। করোনার এই ক্ষতির তালিকায় রয়েছে বাংলাদেশও। গেল এক দশকে উন্নয়নের সব ক্ষেত্রেই অগ্রগতি ধরে রাখলেও করোনার কারণে গেল বছর কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ন, সামাজিক সুরক্ষা ও বাণিজ্য খাতে সূচকের কিছুটা অবনতি হয়েছে। এ অবস্থায় লক্ষ্যমাত্রা অর্জনে দরিদ্র মানুষকে অগ্রাধিকার দিয়ে সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করার পরামর্শ এডিবির। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। সময় হলো সংবাদ বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। প্রতিদিনই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, শিশুদের অবস্থা বেশি সংকটাপন্ন। বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে জিয়াকে সেনাপ্রধান করেছিলেন মোশতাক, বললেন ওবায়দুল কাদের। আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। বঙ্গভবনে এ সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত চমৎকার। কৃষি, প্রক্রিয়াকরণ এবং আইটি সহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কোরিয়ান বিনিয়োগ বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে নতুন রাষ্ট্রদূতকে পরামর্শ দেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।
প্রতিদিনই ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। গত ২৪ ঘন্টায় শুধু শিশু হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ জন শিশু, যাদের অবস্থা সংকটাপন্ন, আর মারা গেছে ৭ শিশু। এদিকে রাজধানী জুড়ে সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন ২১২ জন রোগী। চিকিৎসকরা বলছেন মিরপুর, কল্যাণপুর আর রামপুরা থেকে আসছেন অধিকাংশ রোগী। মাহমুদ হাসানের রিপোর্ট। ঢাকা শিশু হাসপাতালের দৃশ্য এটি। এখানে লাইনে দাঁড়ানো অধিকাংশ অভিভাবকই এসেছেন ডেঙ্গু আক্রান্ত সন্তানকে ভর্তি করতে। গত ২৪ ঘন্টায় এখানে ৫৬ জন রোগী ভর্তি হয় সাধারণ শয্যায়, আর ৭ জন আইসিইউতে। রোগীর স্বজনরা বলছেন জ্বর নিয়ে এসে টেস্ট করেই ডেঙ্গু পজিটিভ হয়েছেন। ডেঙ্গু আর করোনা আর রক্তের কিছু টেস্ট দিছিল, ওইখানে ডেঙ্গু পজিটিভ আসছে। টিউসি টেস্ট করে দেখে ১,১১,০০০, তখনই আমরা রাতের বেলা ইমার্জেন্সি এখানে চলে আসি। চিকিৎসকরা বলছেন যে হারে রোগী বাড়ছে তাতে শিগগিরই হিমশিম অবস্থায় পড়তে হবে তাদের। গত ১ মাসে আমাদের টোটাল ভর্তি সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে, এবং এরকম একটা পরিস্থিতিতে আমরা যে রোগীগুলি পাচ্ছি দেখা যাচ্ছে যে হ্যামোরেজিক ডেঙ্গু অথবা ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করছে। ডেঙ্গুতে আক্রান্ত ৩ মাসের শিশু মারা যাওয়ার ঘটনা বিরল, জানিয়েছেন এই হাসপাতালের রোগতত্ত্ববিদ। যে হটস্পটগুলো নির্ধারণ করা হয়েছে, এই হটস্পটগুলো যদি ধ্বংস করা না যায় সেক্ষেত্রে আমাদের একটা বিপদ সংকেত বা একটা উদ্বিগ্নতার জায়গা থেকে যায়। রাজধানীর অন্যান্য হাসপাতালেও একই অবস্থা। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। সংকটাপন্ন অবস্থায় আসছেন তারা। জ্বর ভাবছিল ফার্স্টে, ওখান থেকে মানে জ্বরের বিকাল সন্ধ্যার পরে মাথার ব্যথা শুরু হয়েছে। ১৬ তারিখ রাত্রে থেকে আবার ফজরের পর থেকে আবার জ্বর। ১৭ তারিখে টেস্ট করছি, ডেঙ্গু ধরা গেছে। জ্বর হলে তরল খাবার খেতে বলছেন চিকিৎসকরা। শরীর ব্যথা, বমি ছাড়াও নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে। দুটা জিনিস আমরা খুব লক্ষ্য করতেছি এবার ডেঙ্গুতে, একটা মাথা ব্যথা, হেডেক, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। রাজধানীর লালকুটি হাসপাতাল, কামরাঙ্গীরচর হাসপাতাল ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ ৬টি হাসপাতালকে ডেঙ্গুর জন্য ডেডিকেটেড ঘোষণা করেছে সরকার। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে জিয়াউর রহমানকে সেনা প্রদান করেছিল বঙ্গবন্ধুর খুনি মোশতাক, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবসের এক আলোচনায় তিনি বলেন, জিয়া মোশতাক জড়িত না থাকলে খুনিরা জাতির পিতাকে হত্যা করার সাহস পেত না। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বারবার জানতে চাইলেও খালেদা জিয়ার সঠিক জন্মদিন কোনটি তা পরিষ্কার করছে না বিএনপি। আমি ফখরুল সাহেবকে বারবার বলি এই প্রশ্ন যে বেগম জিয়ার জন্মদিবস প্রকৃত কোনটি। উনি আবল তাবল আশেপাশে ঘুরেন, মূল পয়েন্টে আসেন। তিনি বলেন বেগম জিয়ার জন্মদিবসের কথা বলে আমি শিষ্টাচার বহির্ভূত কাজ করছি। ওবায়দুল কাদের বলেন, ৭৫-এ বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে জিয়াউর রহমানকে সেনাপ্রধান করেছিল বঙ্গবন্ধুর খুনি মোশতাক। জিয়াউর রহমান যদি এ হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকতো, হত্যাকারীদের দুঃসাহস হতো না ১৫ই আগস্ট ঘটানোর। হত্যার পরপরই প্রধান সেনাপতি হয়ে গেলেন মোশতাকে, কোন ম্যাজিকের বদৌলতে। এদিকে বনানী কবরস্থানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী আইভি রহমানের প্রতি শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। উচ্চ আদালতে কিন্তু অ্যাপিল হয়ে গেছে। কোভিডের কারণে বিলম্বে হলেও অচিরে শুনানি হবে। ২১ আগস্টের বর্বরচিত গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এখনও ষড়যন্ত্র হচ্ছে। আজকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে, এবং এই ঐক্যবদ্ধ থেকেই দেশকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আহত হন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান। স্প্লিন্টারের আঘাতে জীবনের সঙ্গে যুদ্ধ করে ৪ দিন পর মারা যান রাজনীতির মাঠের এই লড়াকু নেত্রী। আজ তাঁর ১৭তম মৃত্যুবার্ষিকী।
বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। পারিবারিক নাম জেবুন্নেসা, রাজনীতির মাঠে আইভি রহমান নামেই জনপ্রিয়। 1944 সালের 7 জুলাই কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের চণ্ডীবের গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম। রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি পরিবারের সঙ্গে আইভি রহমানের নিবিড় সখ্যতা। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে পরিণয় 1958 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আইভি রহমান বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে গণতন্ত্রের সংগ্রামে আত্মনিয়োগ করেন। 1969 সালে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে ভারতে অস্ত্র চালনা ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রশিক্ষণ নেন। জয় বাংলা রেডিওতে নিয়মিত পাঠ করতেন কথিকা। 1980 সাল থেকে মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। যুক্ত ছিলেন জাতীয় মহিলা সমিতির সঙ্গেও। রাজপথের আন্দোলনে তৃণমূলের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন স্বমহিমায়। 2004 সালের 21শে আগস্টে বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাস বিরোধী সমাবেশেও সহযোদ্ধাদের সাহস দিয়েছেন স্লোগানে মধ্যমণি হয়ে। আইভি রহমান কখনো মঞ্চে বসতেন না, তিনি নিচে বসতেন এবং মহিলা আওয়ামী লীগের সকল নেত্রীকে নিয়ে তিনি কিন্তু স্লোগানের ব্যবস্থা করতেন। তিনি কিন্তু স্লোগান দিতেন, কর্মীদেরকে উৎসাহ করতেন এবং কাছাকাছি থাকতেন। এই 15ই আগস্ট এবং 21শে আগস্ট দুটি একই সূত্রে গাঁথা। আমরা ওনার চেয়ে অনেক বয়সে ছোট, কিন্তু কখনো আমরা হেঁটে মিছিল আগে যেতে পারতাম না। উনি এত দ্রুত হাঁটতেন এবং নিজেই স্লোগান দিতেন। অবিলম্বে যারা 21শে আগস্টে গ্রেনেড হামলা করেছিল তাদের ফাঁসি আমরা দেখতে চাই, কারণ এই দেশে আর কখনোই আমরা হত্যা সন্ত্রাসের রাজনীতি দেখতে চাই না। এক মুহূর্তে স্লোগান স্তব্ধ করে দিয়েছিল রাষ্ট্রীয় মদদে চালানো গ্রেনেড হামলায়। মানব দেয়ালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রাণ রক্ষা হয়েছিল। ততক্ষণে আইভি রহমান সহ 24 নেতাকর্মীর শরীরে গেঁথেছিল স্প্লিন্টার। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর থেকে শুরু করে আব্দুল সালাম পিন্টু, হারিস চৌধুরী, তারেক জিয়া সকলে কিন্তু মৃত্যুদণ্ড এবং 19 জন মৃত্যুদণ্ড এবং 19 জন কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে রাষ্ট্রযন্ত্র সেদিন ব্যবহৃত হয়েছিল এবং কোনো রাষ্ট্রযন্ত্রই সেদিন বিরোধী দলকে নিরাপত্তা দেয়নি। পরের 4 দিনে জীবন মৃত্যুর লড়াইয়ে হেরে যান আইভি রহমান। 24 আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা। যেসব ভুতুড়ে পত্রিকা এবং অনলাইন পোর্টাল ভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে সেগুলো বন্ধ করার উদ্যোগ নিচ্ছে সরকার। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কথা জানান। গত 2 বছরে প্রায় 450 পত্রিকা একটি কপিও ডিএফপিতে জমা দেয়নি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে এমন 100টি পত্রিকার ডিক্লারেশন বাতিলের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে। ভুতুরে পত্রিকায় যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদের কোনো বেতন দেওয়া হয় না। তারাই প্রকৃত সাংবাদিকরা কিন্তু ভালো। এরা চাঁদাবাজিতে লিপ্ত হয়, নানা কিছুর সাথে যুক্ত হয় এবং সেই বদনামটা সাংবাদিক সমাজের উপর বর্তায়, যেটি কখনো সমীচীন নয়। এই জন্য এই ভুতুরে পত্রিকার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। ইতিমধ্যে 100টি ডিক্লারেশন বাতিল করার জন্য বিভিন্ন জেলা প্রশাসনের কাছে নাম পাঠানো হয়েছে। চট্টগ্রামের বোয়ালখালীর কড়লডেঙ্গা গহীন পাহাড়ি এলাকা থেকে 74 জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। ভোরে গোপন সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। আটক 74 রোহিঙ্গার বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা পরিচয় গোপন রেখে কড়লডেঙ্গা পাহাড়ি এলাকায় স্থানীয় কয়েকটি লেবু বাগানে মজুর হিসেবে কাজ করে আসছিল। সেখানে আরও রোহিঙ্গা আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। এবার শোকাবহ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির মুক্তির দূত নন, বিশ্বমঞ্চে শোষিত নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। নেতৃত্বে কারো কাছে তিনি হিমালয় সমান, ব্যক্তিত্বে আকাশ ছোঁয়া উচ্চতা। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, সাহসী, বজ্রকণ্ঠের অবিসংবাদিত এই নেতাকে জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধীর চেয়ে উঁচু আসনে স্থান দিয়েছেন কেউ কেউ।
তার মৃত্যুতে সৃষ্ট শূন্যস্থান বিশ্ব নেতাদের অনেকের কাছেই ছিল অপূরণীয়। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। স্বাধীনতার সংগ্রাম এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। ৭১-এ ৭.৫ কোটি বাঙালির স্বাধিকার আন্দোলনের কণ্ঠস্বর, সাহসের বাতিঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে জন্ম বঙ্গবন্ধুর। কিশোর বয়স থেকেই মানবতার জন্য কেঁদে উঠত তার হৃদয়। এরপর বেড়ে ওঠার সাথে সংগ্রামের দীর্ঘ পথে মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, খুব অল্প সময়ে হয়ে ওঠেন বিশ্বনেতা, বিশ্ববন্ধু। জাতিসংঘ সহ বিশ্বের বড় বড় সভায় দ্বিধাহীন কণ্ঠে দৃঢ়চেতা বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন নিপীড়িত মেহনতি মানুষের জন্য। মুষ্টিমেয় মানুষ যে অভূতপূর্ব বৈশ্বিক সমৃদ্ধি ও সুখ সুবিধা ভোগ করছে তার তুলনা ইতিহাসে বিরল। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রো বলেছিলেন, শেখ মুজিবকে দেখলেই হিমালয় দেখা হয়ে যায়। ৭৫-এ ১৫ আগস্ট অসাম্প্রদায়িক চেতনা, সাম্যের নীতিতে বিশ্বাসী বঙ্গবন্ধুকে হত্যা শোকাহত করে বিশ্বকে। সমসাময়িক নেতা ভারতের ইন্দিরা গান্ধী, কিউবার কাস্ট্রো, ব্রিটিশ এমপি জেমস লেমন্ড বলেছিলেন, মহান এক নেতাকে হারালো বিশ্ব। ব্রিটিশ মানবাধিকার আন্দোলনের নেতা লর্ড ফেনার ব্রোকওয়ে বঙ্গবন্ধু হত্যাকে মানব হত্যার চেয়েও বড় অপরাধ হিসেবে উল্লেখ করেন। ক্যারিশমেটিক লিডার বঙ্গবন্ধু, যার বজ্রকণ্ঠের সংগ্রাম, শান্তি আর মানবতার বার্তা মন্ত্রমুগ্ধ করত বিশ্বকে। অসাম্প্রদায়িক শোষণমুক্ত বিশ্ব করার স্বপ্ন দেখা বঙ্গবন্ধু তাই যুগ যুগ ধরে প্রজন্মের কাছে মৃত্যুহীন এক মহাজীবন। গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। দুলি মল্লিক, ২১শে টেলিভিশন। সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পদ্মা, যমুনা সহ নদ নদীর পানি বিপদসীমার উপরে, ফসলি জমি ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি। আফগান নাগরিককে কাবুল বিমানবন্দরে যেতে দেয়া হবে, জানালো তালেবান গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা। আমন্ত্রণ আবারও রাত ১১টার ২১-এর সংবাদে। পদ্মা ও যমুনা সহ দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। কয়েক জেলায় তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। রাজবাড়ীতে বাড়ছে পদ্মার পানি। তলিয়ে গেছে ৫ উপজেলার মধ্যে ৪টি উপজেলার নিচু এলাকা। ফসল কাটতে না পারায় রোপা, বোরো ও আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। বন্যায় তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। চরের মানুষ ধান টান গাড়ছি, কাতারি ছিটাইছি, এগুলা বন্যায় খায়া গেল। আবাদ কৃষি তো নাই। লালমনিরহাটের ৩টি ইউনিয়নে চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও আমন ধান সহ সবজির ক্ষেত। গাইবান্ধা, সুন্দরগঞ্জের বেলকা, হরিপুর, কাপাসিয়া, লালচমার ও পোড়াতচরে ডুবে গেছে রাস্তাঘাট। নষ্ট হয়েছে ফসলের ক্ষেত। তবে রাজশাহী পয়েন্টে কিছুটা কমেছে পদ্মার পানি। ফরিদপুরে বাড়ছে পদ্মা নদীর পানি। সদর উপজেলা ছাড়াও সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে কয়েকশো একর ফসলি জমি। পানিবন্দী প্রায় ১৫,০০০ মানুষ। মুশফিকা নাজনীন, ২১শে টেলিভিশন। ঝালকাঠির বিষখালী নদীর আকস্মিক ভাঙনে সদর উপজেলার দেউরি সাইক্লোন সেন্টার ও প্রাথমিক বিদ্যালয়ের ২টি শ্রেণীকক্ষ এবং একটি মসজিদ বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে নিচে চাপা
পড়ে স্থানীয় আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র নিয়ামতুল্লাহ। তিনি নিখোঁজ এবং অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনার পরপরই ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে বরিশাল ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর স্থানীয়রা জানান, নির্মাণের সময়ই ঝুঁকিপূর্ণভাবে বিষখালির ভাঙনের মুখে ছিল ভবনটি। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। সূচক বেড়েছে, দেশের পুঁজিবাজারে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১৩১টির, আর অপরিবর্তিত ছিল ৩২টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ২২ পয়েন্ট বেড়ে উঠে আসে ৬,৮৮৪ পয়েন্টে। আর দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২,৭৬২ কোটি ৯০ লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ CSCতেও। লেনদেন হয়েছে ১১৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সংবাদ শেষ করব কৃষি খাতে সরকারি স্বীকৃতির খবর জানিয়ে। CIPর আদলে এবার কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের AIP পদকে সম্মানিত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি বছর 5টি ক্যাটাগরিতে মোট ৪৫ জনকে AIP সম্মাননা দেয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই উদ্যোগে কৃষি সংশ্লিষ্টরা উৎসাহিত হবেন, ইতিবাচক প্রভাব পড়বে কৃষি উৎপাদনে। মেহেদী হাসানের রিপোর্ট। শিল্প বাণিজ্য ও রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতি বছরই কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন বা CIP সম্মাননা দিয়ে থাকে সরকার। CIPরা সচিবালয়ে প্রবেশের সুযোগ, জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ, বিমানবন্দরে VIP লাউঞ্জ ব্যবহার সহ কিছু ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন। একই আদলে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতি বছর 5 ক্যাটাগরিতে ৪৫ জনকে AIP সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য চূড়ান্ত করা হয়েছে নীতিমালা, যাতে কৃষি বিজ্ঞানী, কৃষি যন্ত্রের উদ্ভাবক, উদ্যোক্তা, উৎপাদক, প্রক্রিয়াজাতকারী, বাণিজ্যিক খামারি ও কৃষি সংগঠকরা এ সম্মাননার জন্য বিবেচিত হবেন। সরকার যে কৃষিকে এই যে মডার্ন কৃষি কমার্শিয়ালাইজেশন করতে চায়, মডার্ন এগ্রিকালচারের কথা বলা হচ্ছে, এইটার একটা কিন্তু বড়, আমি মনে করি যে এই যে AIPটা করলো, এগ্রিকালচার ইম্পর্টেন্ট পারসন, তাতে আমরা যারা কৃষির সাথে জড়িত আমরা কিন্তু অনেক উৎসাহ পাবো। সম্মাননার জন্য নির্বাচিত ৪৫ জনের মধ্যে কৃষির জাত ও প্রযুক্তি উদ্ভাবনে সর্বোচ্চ ১০ জন, কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে সর্বোচ্চ ১৫ জন, রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে সর্বোচ্চ ১০ জন, সরকার কর্তৃক নিবন্ধিত কৃষি সংগঠন থেকে সর্বোচ্চ ৫ জন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের স্বর্ণপদক প্রাপ্তদের মধ্য থেকে সর্বোচ্চ ৫ জনকে AIP ঘোষণা করা হবে। উদ্যোক্তা ও উৎপাদকরা রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে কৃষিপণ্য উৎপাদনে তারা আরো উৎসাহিত হবে, যার ইতিবাচক প্রভাব সামগ্রিক কৃষি খাতের উপর পড়বে। আমি এই ব্যবসায় আসছি বলেই কিন্তু কৃষক তার পণ্যটা আমার কাছে সরাসরি বিক্রি করতে পারছে উইদাউট মিডল ফেট। ফলে এখানে যদি বড় বড় প্রতিষ্ঠানগুলো এই কৃষিতে বিনিয়োগ করে, তাহলে আলটিমেটলি কিন্তু গ্রামের কৃষকই বেনিফিটেড হবে। AIP নির্বাচনের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে প্রাথমিক বাছাই ও চূড়ান্ত বাছাই কমিটি থাকবে। চূড়ান্ত বাছাই কমিটির সভাপতি হবেন কৃষি সচিব। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ২১ আগস্টের হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। লাশ গুমের ষড়যন্ত্রের অভিযোগ। সংক্রমণের হার আরেকটু কমলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে, করোনায় আরও ১১৪ মৃত্যু। সিনহাকে গুলি করে লিয়াকত, বুট দিয়ে চেপে ধরে প্রদীপ, আদালতে সিফাতের সাক্ষ্য। প্রযুক্তিগত আগাম ব্যবস্থায় অর্থনীতিতে করোনার বিরূপ প্রভাব পড়েনি, বললেন জয়। স্বপ্ন এবার ক্যাশলেস সোসাইটি। করোনায় হুমকির মুখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, দারিদ্র্যের কবলে এশিয়ার ৮ কোটি মানুষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।